প্রতিবাদের এই স্বর বিগত ৯ই আগস্ট ২০২৪ থেকে আজও পর্যন্ত ক্রমশ জোরালো হচ্ছে। দিক থেকে দিগন্তে আর দেশের সীমানা পেরিয়ে দেশান্তরে আজ এক অস্থির সময়ের মধ্যে আমরা মন থেকে মেনে নিতে পারিনি এ অন্যায়, এই অপরাধ আর অপরাধীদের। প্রতিবাদ করেছি, বিমর্ষতায় থমকে গেছি, তবু আজও থামিনি। আমার শহর কলকাতার বুকে সরকারি হাসপাতালে এক প্রতিভাবান ডাক্তার ছাত্রীর অকালে হারিয়ে যাওয়া, নিরপেক্ষ স্বাধীন নাগরিক হিসাবে আমাদের একটাই চাওয়া, অভয়ার বিচার চাই। প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই অবস্থা থেকে মুক্তি পেতে আজও রাস্তায় বেরিয়েছিলাম। আজকের গন্তব্য ছিল বারুইপুর। বাইপাস ধরে দক্ষিণে সোনাপুরের দিকে রাস্তা ধরলাম। কিছুক্ষণ চলার পর কামালগাজী পেরিয়ে দক্ষিণ বাইপাস ধরে বারুইপুরের দিকে এগিয়ে গেলাম। বারুইপুর দক্ষিণ ২৪ পরগনার প্রাচীন ও বর্ধিষ্ণু শহর। পেয়ারা লিচু সহ নানান ফলের জন্য বিখ্যাত হলেও প্রাচীন জনপদ হিসাবে বারুইপুর যথেষ্ট বিখ্যাত। বারুইপুর তার পুরনো রাজবাড়ি ও রাসের মেলার জন্য বিখ্যাত। কথিত আছে শ্রী চৈতন্যদেব নীলাচলে যাবার পথে এই পথ ধরেই নাকি যাত্রা করেছিলেন। আর বারুইপুর ছিল তখন দক্ষিণ ২৪ পরগনার সদর শহর। আর এখানেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৬৪ সালে বারুইপুর আদালতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এসব কথা বলতে বলতে আমরা বারুইপুর রোড ধরে ধপধপি যাওয়ার রাস্তাতে চলে এলাম। এরপর ধপধপি রাস্তা ধরে আমরা সোজা সামনের দিকে এগিয়ে গেলাম। এখান থেকে আমাদের প্রথম গন্তব্য সূর্যপুর। সূর্যপুরের দূরত্ব ১০ কিলোমিটার। দেখতে দেখতে সূর্যপুরের শিবজিউয়ের মন্দিরে প্রবেশ করলাম। মূল মন্দিরে প্রবেশ করার ঠিক বাঁ দিকটাতে পরপর অনেক দেবদেবতা। এখান থেকে আপনাদের সবাই দেখতেই পাচ্ছেন। প্রথমেই সূর্যদেব। মনে হয় সূর্যদেবের নাম অনুসারে এই জায়গাটার নাম সূর্যপুর, অথবা সূর্যপুরের নামের থেকেই সূর্য দেবতার মূর্তিটাই প্রথমে রাখা আছে। তারপরে এখানে পরপর একাধিক দেবদেবীর মূর্তি এখানে রাখা আছে দেয়াল জুড়ে, দেখতেই পাচ্ছেন। আর এই দিকটা মূল মন্দির, সামনে ঘাসের মাঠ, দূরে মূল দুটো মন্দির, মাঝখানে নাট মন্দির। দক্ষিণেশ্বর মন্দির বা দক্ষিণায়ের মন্দির থেকে কিছুক্ষণ চলার পরে আমরা রাস্তার বাঁ দিকে শিবজিউয়ের মন্দিরে চলে এলাম। মন্দিরটা সত্যিই দেখার মতো, অসম্ভব সুন্দর মন্দির। এবং এটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও শ্রী শ্রী শিবজিউয়ের মন্দির। অঘরনাথ নবতীর্থম ট্রাস্টের পরিচালনায় এই মন্দির পরিচালিত হয়। ১৯৬২ সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এই মুহূর্তে মন্দিরটা বন্ধ আছে। আমরা চারদিকটা ঘুরে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর চারদিকটা, খুবই পরিচ্ছন্ন। এটা হচ্ছে শিবজিউয়ের মন্দির। চারিদিকটা বড় বড় থাম্বা। এবং এই মন্দিরটার প্রতিষ্ঠাতা হচ্ছে কেশবচন্দ্র সর্দার। তার পিতা সন্তোষ কুমার সর্দারের নামে তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটার চারপাশটা আমি একবার ঘুরে দেখাই। চারদিকটা গাছে মোড়া, সবুজ গাছগাছালি, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ থেকে আরম্ভ করে নানান ধরনের গাছগাছালিতে ভরা। খুবই নিরিবিলি, খুবই শান্ত এবং পরিচ্ছন্ন। পিছন দিকটাতে এলাম। এদিকটাতে একটা
জলাশয়, খুব বড় না হলেও খুব ছোট নয়, একটু অপরিচ্ছন্ন, কচুরিপানা ভরা, ওপারটা পুরোটাই গাছগাছালিতে ভরা, সুপারি, তাল, নারকেল, খেজুর এবং পেয়ারা বাগানও দেখতে পাচ্ছি। মন্দিরের পিছন দিকটা, এদিকটা দুটো মন্দির একই আদলে তৈরি, আর মাঝখানটাতে নাট মন্দির। মন্দিরটার চারপাশটা যেমন পরিচ্ছন্ন, তেমনি এর পিছন দিকে জলাশয়টাও খুবই সুন্দর এবং চারদিকটা একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। এবং এখানে অনেকগুলো দেবতার ছোট ছোট মূর্তি রাখা আছে। এখানে গণপতি অর্থাৎ গণেশ, আর এই দিকটাতে রাধাকৃষ্ণের মূর্তি আছে। আর এখানে বজরংবলী, গঙ্গা মায়ের মূর্তি। এই জলাশয়টাকে আপাতত দৃষ্টিতে মনে হয় যে একটা জলাশয় মাত্র, কিন্তু না, এটা আদি গঙ্গা। এবং পৌরাণিক মতে বলা আছে যে বেহুলা এখান থেকেই ভেলাতে লক্ষিন্দরকে নিয়ে ভেসেছিলেন। মনে হয় না যেটা আদি গঙ্গা বা তার অংশ, অনেকটাই মজে গেছে, কচুরিপানায় ভরে গেছে, ওপারটা জঙ্গলে ভরা, বিভিন্ন রকমের গাছগাছালিতে। তবুও পৌরাণিক মতে এটাই আদি গঙ্গা এবং স্থানীয় যে মানুষজন আছেন এখানে তারাও এটা বিশ্বাস করেন এবং তাদের মুখেও শুনলাম, তারা বলেন যে এটাই আদি গঙ্গা। এবং এই আদি গঙ্গা থেকে আর একটুখানি দূরেই নাচনগাছা বলে একটা জায়গা আছে। কথিত আছে স্বামীকে বাঁচানোর জন্য বেহুলা সেখানে নাকি নেচেছিলেন। তো যাই হোক, সেটা তো পৌরাণিক মত, সেটা আমাদের বিশ্বাস করতেই হবে। এই জায়গাটা খুবই শান্ত, খুবই নিরিবিলি, অসংখ্য গাছগাছালিতে ভরা এবং পাখ পাখারি ছাড়া অল্প কিছু মানুষের আনাগোনা, এছাড়া আর কিছুই নেই। সেখানে যাব, যে জায়গাটা কেমন সেটা দেখার জন্য। আদি গঙ্গার পাড়ে বেশ কিছুটা সময় কাটিয়ে বেশ ভালো লাগলো। এখানে স্থানীয় বাচ্চারা খেলাধুলো করছে, মানুষজন নিশ্চিন্তে নীরবে বসে আছেন, অনেকে সময় কাটাচ্ছেন, আমাদেরও ভালো লাগলো। আমরা দেখে এবার ফেরার পথ ধরছি। আর এই দিকটাতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। এখন মন্দির বন্ধ আছে, কারণ পুজোর সময় নয়, এটা পুজো হয়ে গেছে। তাই দুটি মন্দির একই রকমের, তার আদল একই, চারদিকটা বড় বড় থাম্বা, মূল মন্দির তার মাঝখানে। আমি পুরো মন্দিরটাকে এইভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। সবথেকে উল্লেখযোগ্য যেটা, যে চারদিকটা খুবই পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার এবং শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি। অতীতে এই অঞ্চল অর্থাৎ ধপধপিও ছিল সুন্দরবন অঞ্চলের অন্তর্গত, সম্পূর্ণ জঙ্গলে ঢাকা ছিল। শোনা যায় জঙ্গল পরিষ্কার করে আবাদ করার সময় এখানে প্রথম দক্ষিণ রায়ের থান আবিষ্কৃত হয়েছিল এবং তখন থেকে একটি শিলাকে দক্ষিণ রায় হিসেবে পূজা করা হতো। কালক্রমে যা বদলে যায়। 1908 সালে প্রতিষ্ঠিত হলেও তারও বহু বছর আগে থেকে এখানে দক্ষিণ রায়ের পূজা হতো।
মার্বেল মোড়া সিঁড়ি দিয়ে মূল মন্দিরের একেবারে সামনে চলে এলাম। মন্দিরটি আজ বন্ধ থাকলেও প্রতি শনি ও মঙ্গলবারে দুবার করে এখানে পুজো হয়। মূল সিংহাসনের বাইরে মার্বেল মোড়া অনেকখানি চওড়া জায়গা, আর চারদিকটা অনেকগুলো বড় বড় থাম্বা, সবই মার্বেলে মোড়া। গেট বন্ধ থাকলেও সিংহাসনে উপবিষ্ট দেবতা এবং তার চারপাশের আনুষঙ্গিক সব কিছুই বাইরে থেকে দৃশ্যমান। দক্ষিণরায় এখানে সিংহাসনে হাঁটু মুড়ে উপবিষ্ট, হাতে বন্দুক, পিছনের দেয়ালে বল্লম, ঢাল, তীরধনুক, তলোয়ার প্রভৃতি অস্ত্র রাখা আছে। নিচে রাখা আসনে একজোড়া খড়ম, সাদা কালো ধর্মশিলা সহ মহিষাসুর মর্দিনী, এবং সামনে রাখা আছে ত্রিশূল। কথিত আছে দক্ষিণ রায় ছিলেন যশোরের রাজা মুকুট রায়ের সেনাপতি, তাই এখানে দক্ষিণ রায় হিন্দু সেনাপতি। দক্ষিণ রায় বলতে আমরা সবাই বাঘের দেবতাকেই জানি, কিন্তু এখানে দক্ষিণ রায়ের মন্দিরকে সবাই দক্ষিণেশ্বরের মন্দির বলেই জানে। তাই তো আসার পথে কয়েকজনকে দক্ষিণ রায়ের মন্দিরের কথা জিজ্ঞাসা করতেই তারা এটিকে দক্ষিণেশ্বর মন্দির বলে জানালেন। সব কিছু থেকে এই উপলব্ধি হলো সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে দক্ষিণ রায় এখানে মহাদেবের সঙ্গে মিশে গেছেন, তাই মন্দিরটিও দক্ষিণেশ্বর মন্দির হিসাবেই পরিচিত। মূল মন্দিরের সামনে শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানে আঁকার ক্লাস চলছে, এসব দেখে খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো আপনার ড্রয়িং স্কুল দেখে, খুব ভালো লাগলো সত্যি। কিছু শিখুক ওরা, শুধু পড়াশুনো শিখলে হবে না, পড়াশোনার সঙ্গে কিছু শিখতে হবে। এই যে চেষ্টা আপনি আছেন, খুব ভালো লাগলো। আমরা অনেক দূর থেকে এসেছি, এটা দেখে খুব খুশি হলাম। হ্যাঁ, আমি দেখছিলাম ও আঁকছে, ওর ঠিক আছে। হ্যাঁ, গুড। এই যে চেষ্টা, পড়াশোনা করলে ছবি আঁকা যায় না, তা ও সাইন্স নিয়ে পড়ছে, আঁকতে ছবি। অত জানো দাদা আঁকতে পারে, খুব ভালো। ওরা যদি এভাবে একটু একটু করে এগিয়ে যেতে পারে, সেটা তো একটা স্যাটিসফ্যাকশন না, সবার ভালো। খুব ভালো, খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো। সবাই ভালো থাকো। হ্যাঁ, সবাই টাটা। মূল মন্দিরের ডান দিকে দুর্গাপূজার প্যান্ডেল বাঁধা চলছে, সামনেই দুর্গাপূজা, তারই তোড়জোড়। মন্দিরের সামনে একটা ছোট জলাশয়, বর্ষার জলে একেবারে কানায় কানায় টইটুম্বুর, তবুও কিছুটা পানায় ভরে অপরিচ্ছন্ন হয়ে আছে। চলতে চলতে রাস্তার পাশে নেমে পড়তেই হলো। বারাইপুরে এরা আমার গরম চা বাগান আর পেয়ারা বাগান দেখে যাব না, আর দেখে সত্যি অবাক হওয়ার মতো। এদিকটাতে পুরো এটা করম চায়ের বাগান, পুরো দেখতেই পাচ্ছেন যে লাল লাল করম চায় ভরে গেছে। আর এইখান থেকে এই পাশটাতে পেয়ারা বাগান, ঠিক একই ভাগে রাস্তার ওপাশটাতেও প্রচুর পরিমাণে করম চায়ের গাছ। এখানে সব থেকে উল্লেখযোগ্য যেটা, লিচু গাছগুলো এখানে দেখছি না। আর বারাইপুর মানে এখানে সব থেকে বেশি যেটা হয় বাংলার আপেল অর্থাৎ পেয়ারা। এখান থেকে দেখতেই পাচ্ছেন যে গাছগুলোতে এই প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, বাদুড় বা কোনো পাখিতে খেয়ে ফেলে বলে এইভাবে বাঁধা আছে। দেখতে পাচ্ছেন ওই যে বুলবুলি পাখি ওই গাছের মধ্যে ওই লাফাচ্ছে, এরা পাকা পেয়ারা খেয়ে ফেলে, সেই জন্য নাকি এইভাবে বেঁধে রাখা আছে। আর এই করম চা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো শহরের ফলের দোকানে দেখতে পাবেন, চেরি বলে যেটা বিক্রি হয়, এই করম চা থেকেই তৈরি হয়। তো এসব দেখে খুব ভালো লাগলো।
এগুলো পুরো করম চায়ের গাছ। এটা। আর চেয়ারগুলো এই সব প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, দেখতে পাবেন সব। চারদিকটা শুধু অসংখ্য প্লাস্টিক দিয়ে পেয়ারা বাঁধা, আর এখানে বড় ড্রেন তৈরি করা আছে যাতে অত্যাধিক জল না জমে, গাছগুলো যাতে না মরে যায়। দুটো ভাগে ভাগ করা আছে, একদিকটা এই দিকটাতে হচ্ছে করম চায়ের বাগান, আর এই দিকটাতে পেয়ারা বাগান। খুব ভালো লাগলো। আর এই জায়গাগুলোতে এই যেগুলো, এগুলো নতুন করম চায়ের গাছ লাগানো হয়েছে, এখনও ফল আসেনি, 2-1টা করে ফল এসছে, বাট খুব সুন্দর। কামড়ে দেবে। এই পেয়ারা গাছে এই প্লাস্টিক দিয়ে বাঁধা কেন? পেয়ারা দাগ হবে বলে ওই জানি। মানে শুধু দাগের জন্য? হ্যাঁ। মানে এমনি অন্য কোনো কারণে নেই যে পাখিতে না। বলে যে খেয়ে ফেলে এইসবের জন্য? না। এটা নয়, শুধু এই দাগ হবে বলেই বেঁধে দাগ রাখা। হবে বলে ওই জানি পেয়ারা বাঁধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। কেউ বলেন পাখির জন্য, কেউ বললেন দাগ না হওয়ার জন্য, কোনটা সঠিক তা জানি না। দক্ষিণায়ের মন্দির দেখা হলো, এবার ফেরার পালা। চলতে চলতে থেমে গেলাম রেল গেটে, পাশেই ধপধপে স্টেশন। অগত্যা কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আমাদের সারথি মশাই বিরক্ত হচ্ছেন কিনা জানি না, আমি তো রেল গেট কখন উঠবে সেই অপেক্ষায় আছি। পেয়ারা বাগানে ঢোকার খুবই অসুবিধা, ভিতরটা একদম জলে জল, কোনো মতেই দেখা সম্ভব হলো না। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিলাম, ছবি তুলছিলাম, তো পেয়ারা বাগানের মালিক দেখছিলাম ভিতরে কাউকে লোক লাগিয়ে পেয়ারা তুলছেন, তো ওনার দেখে ভালো লাগলো যে আমরা পেয়ারার ছবি তুলছি, তো উনি আমাদের ডেকে কয়েকটা পেয়ারা দিলেন, বেশ বড় বড় পেয়ারা। এই পেয়ারাগুলো এখন এই সিজনে এরকম বড় পেয়ারা খুব একটা পাওয়া যায় না, তবে ওনার বাগানে এই ধরনের পেয়ারা হয়েছে বলে উনি বললেন। ফেরার পথেও সেই একই স্বর, বিচার চাই আরজিকর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।